রেজুমে আইটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওই রকম, ইউ হ্যাভ টু মেক শিওর ইউ হ্যাভ এ গুড সোর্ড, যাতে আপনি যুদ্ধ জয় করে আসতে পারেন। যুদ্ধ জয় মানে সুন্দর একটা চাকরি, সুন্দর একটা ক্যারিয়ার আপনি দখল করতে পারেন। জব পাওয়া, জবের সংখ্যাটা ঠিক আছে, কিন্তু কম্পিটিশনটা অনেক হাই হয়ে গেছে। কিওয়ার্ড গুলো বেছে বেছে নেওয়া রেজুমে থেকে, দেখতে চাই যে রিকোয়ারমেন্টের সাথে এই ক্যান্ডিডেটের সামঞ্জস্য আসে কিনা। তো ওই ক্ষেত্রে আপনার রেজুমে গুলা সঠিক কিওয়ার্ড ইউজ করা, এটিএস কে বিট করার জন্য সো মাচ ইম্পর্টেন্ট। এখনকার যে কোম্পানিগুলো যারা চাকরি দেবে ভাবছেন, তারা কোন কি স্কিলটা চাইছেন যেটা আপনার রেজুমেতে আপনি ফুটে তোলা দরকার কিংবা বোল্ড করে দেওয়া দরকার, যেটা এই সফটওয়্যার গুলো খুঁজে পাবে? কিভাবে রেজুমেকে আকর্ষণীয় করবেন, যেটি আমাদের টপিক, একেবারে শুরুতে জানতে চাই যে কিভাবে করবেন। রাইট, ছোট কোয়েশ্চেন বাট আনসারটা অনেক বড়, রাইট? সো কেন রেজুমে এত গুরুত্বপূর্ণ, স্পেশালি আইটির ক্ষেত্রে, রাইট? লেটস সে আপনি গো ব্যাক 200-300 ইয়ার্স ব্যাক, যখন আপনার সৈনিকরা যুদ্ধে যেত, রাইট? বন্দুক আবিষ্কার হওয়ার আগে তখন কি নিয়ে যেত? তরোয়াল, রাইট? সোর্ড। সো নাও যুদ্ধে যাওয়ার আগে সৈনিকরা সবসময় মেক শিওর করতো সোর্ড যাতে কোনো জং ধরা না থাকে, সোর্ড যাতে ধারালো হয়, রাইট? সো দ্যাট দে ক্যান ডিফেন্ড দেমসেলফ অ্যান্ড দেয়ার নেশন। সো রেজুমে আইটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওই রকম, ইউ হ্যাভ টু মেক শিওর ইউ হ্যাভ এ গুড সোর্ড, যাতে আপনি যুদ্ধ জয় করে আসতে পারেন। যুদ্ধ জয় মানে সুন্দর একটা চাকরি, সুন্দর একটা ক্যারিয়ার আপনি দখল করতে পারেন, রাইট? সো এই জন্য রেজুমিটা সো মাচ ইম্পর্টেন্ট নাও, স্পেশালি আপনি যদি 5-10 বছর পিছনে যান, যখন 10 ইয়ার্স ব্যাক যখন আমরা চাকরি জব ফিল্ডে জয়েনের জন্য ট্রাই করতেছিলাম, 10 ইয়ার্স ব্যাক রেজুমি ছিল আমরা অনসাইটে যেতে হইতো, অনসাইটে গিয়ে রেজুমি, হার্ড রেজুমি, জাস্ট লাইক পিস অফ পেপার নিয়ে যেতে হতো, একটা ছবি অ্যাটাচ করা থাকতো, কারেক্ট, তারপর সেটা জমা দিতে হতো, হায়ারিং ম্যানেজারের সাথে পরিচয় হওয়া লাগতো, তাদের সাথে কথা বলা লাগতো, এন্ড দেন ফেস টু ফেস ইন্টারভিউ, তারপরে ইন্টারভিউ স্টেজ পার হলেই গিয়ে আমরা কোম্পানিতে জয়েন করতাম, 5 days a week অফিসে যাওয়া। নাও কি হয়েছে, আপনার জবের সংখ্যা কিন্তু বাড়ছে আইটিতে, আমাদের কমিউনিটি খুবই ভালো করতেছে গত 5-7 বছর ধরে, অসংখ্য পরিমাণ লোক আইটিতে জব পাইছে, স্পেশালি কোভিডের পরে বা কোভিডের সময়। রাইট নাও কি হয়েছে, জব পাওয়া, জবের সংখ্যাটা ঠিক আছে, কিন্তু কম্পিটিশনটা অনেক হাই হয়ে গেছে। আর ওই যে বললাম একটু আগে যে আমরা যাইতে হইতো আগে পিস অফ পেপার নিয়ে যাইতে হইতো রেজুমি নিয়ে, রাইট? সো ফিজিবিলিটি আসিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আপনার সবকিছু অনলাইন ভিত্তিক। না, টেকনোলজি ইনহ্যান্স হয়েছে, আপনার লাইফটাকে ইজি করছে, প্লাস কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জও নিয়ে আসছে, কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে। কারেক্ট, এখন আপনার কি হয়েছে, ইউ হ্যাভ টু সিট ইন ফ্রন্ট অফ কম্পিউটার, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই লট অফ প্লেসেস, এবং ওই যে বললাম আপনার পিস অফ পেপার না, ওই সময় সফট রেজুমিটা আপনার আপলোড করা লাগতেছে অসংখ্য জব সাইটে, অ্যাপ্লাই করা লাগছে ক্লিক বাই ক্লিক। আপনার সলিড পেপার পিস অফ রেজুমি না হয়ে গেছে অনলাইনে। না, এখন কি হয়েছে, বিভিন্ন সফটওয়্যার আছে যারা আপনার রেজুমি পাঠাইতেছেন, লেটস সে আপনার রেজুমি পাঠাইছেন, রাইট? সো আপনার রেজুমিতে কি কি আছে ওয়ার্ড বাই ওয়ার্ড, এগুলো আগে থেকে স্ক্যান করে ফেলতেছে সফটওয়্যার লাইক এটিএস, অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার। ওইগুলা মূলত এইচআর, বড় বড় কোম্পানির এইচআর, কর্পোরেট এইচআর তৈরি করে। লেটস সে আপনি একটা জব পোস্টিং দিলেন লিঙ্কডইনে বা ইনডিডে বা গুগলে, যে কোনো জব সাইটে, দেখা গেল যে একদিনের ভেতরে আপনি কয়েকশো জব ক্যান্ডিডেট আপনার ইমেল সার্ভারে চলে আসছে, রাইট? অসংখ্য রেজুমে। না, এগুলো তো মানুষের দ্বারা আপনি 200 রেজুমে একদিনে, এখন আমি পোস্টিংটা রাখলাম 7 দিনে, 200 into 7 days, 1400 রেজুমে। এখন একজন মানুষের দ্বারা এইচআর তো এমনিই শর্ট থাকে হিউম্যান পার্সনের, সো এগুলো তো মানুষ দ্বারা রিড করা সম্ভব না। তখন তারা কি করে, এটিএস সফটওয়্যার গুলোকে ডিপ্লয় করে। তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো কিওয়ার্ড গুলো বেছে বেছে নেওয়া রেজুমে থেকে, দেখতে চাই যে রিকোয়ারমেন্টের সাথে এই ক্যান্ডিডেটের সামঞ্জস্য আসে কিনা। তো ওই ক্ষেত্রে আপনার রেজুমে গুলা সঠিক কিওয়ার্ড ইউজ করা, এটিএস কে বিট করার জন্য সো মাচ ইম্পর্টেন্ট। এবং তার মানে অল্প সময়ে আপনার রেজুমে থেকে কিছু কিওয়ার্ড তারা বের করে নিচ্ছে, কি স্কিল তারা বের করে নিচ্ছে। এখনকার যে কোম্পানিগুলো যারা চাকরি দেবে ভাবছেন, তারা কোন কি স্কিলটা চাইছেন যেটা আপনার রেজুমেতে আপনি ফুটে তোলা দরকার কিংবা বোল্ড করে দেওয়া দরকার, যেটা এই সফটওয়্যার গুলো খুঁজে পাবে? কারেক্ট, ভেরি গুড। সো আপনি ধরেন, এখন আপনি জানতে হবে, আইটি একটা ভাস্ট ফিল্ড, আমি সবসময় বলি, রাইট? কারণ আপনি জানতে হবে আপনার কি টাইটেলে বা কি প্রফেশনে আপনি যাইতে চাচ্ছেন, ও আসেন আপনি ট্রাই করতেছেন জব চেঞ্জ করার জন্য, রাইট? না, আপনার জব টাইটেল কি? আর ইউ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি কি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, অর আর ইউ এ সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, or আপনি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, or আপনি কি ডাটাবেস ইঞ্জিনিয়ার। সো এই যে টাইটেলটা, এটাও কিন্তু ভ্যারি করে। আপনার রেজুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফ্রন্ট এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার রেজুমিতে ফ্রন্ট এন্ডের কোনো টেকনিক্যাল টার্মিনোলজি নাই,
তো এটিএস কি করবে, আপনার এই রেজুমিটাকে হায়ার র্যাঙ্কে রাখবে না, তোলানিতে পড়ে যাবে। সো আপনাকে কন্টিনিউ বললাম যেটা এটিএস কে বিট করতে হবে। কিভাবে বিট করবেন, আপনি আপনি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, আপনার ফ্রন্ট এন্ড রিলেটেড যতগুলো টেকনোলজিক্যাল টার্ম আছে আপনি অ্যাড করতে পারেন রেজুমেতে। আপনি সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, ওইখানে আপনার সফটওয়্যার টেস্ট রিলেটেড সবকিছু অ্যাড করতে হবে। আপনার কোডিং স্কিল কি, আপনার কি টেস্ট ফ্রেমওয়ার্ক বিল্ড করছেন, কি অ্যাপ্লিকেশনে কাজ করছেন, ওই সব কিওয়ার্ড আপনার রেজুমেতে থাকতে হবে। আদারওয়াইজ ইটস রিয়েলি টাফ। নাও এটা একটা সহজ জিনিস, আপনি যেটা শুরুতেই বললেন, কিন্তু আমরা এই সহজ জিনিসটাকে সো কমপ্লিকেটেড করে ফেলি, রাইট? সো এই ক্ষেত্রে আপনার ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু সাম রিসার্চ যে মার্কেটে কোন ধরনের টেকনোলজি চায়, রাইট? আপনি অ্যাপ্লাই করতেছেন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারের জন্য, ওইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার জাভা এজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনার কাছে স্কিল আছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের, লেটস সে জাভা স্ক্রিপ্ট অর পাইথনে, রাইট? সো আপনাকে টেইলর করতে হবে ওই কিওয়ার্ড দিয়ে, যাতে আপনি অ্যাটলিস্ট কলটা পান রিক্রুটারের কাছ থেকে যে আপনার রেজুমিটা টপ অফ দ্য লাইন থাকে। কিন্তু রেজুমিটা কি কতটা বড় হওয়া উচিত? আমি যদি সবকিছুই দিতে যাই বিশেষ করে, তখন তো এমনিতেই বলছিলাম যে 1400 আমরা হিসেব করছিলাম যে 7 দিন যদি দিয়ে রাখেন যে 1400 অ্যাপ্লিকেশন জমা পড়বে, তখন আসলে এইচআর এর পক্ষে তো সম্ভব না। অনেকেই তো সফটওয়্যার ব্যবহার করছেন না, কিংবা সফটওয়্যার ব্যবহার করলেও যে সবকিছু পড়া। তাহলে বেসিক্যালি আপনাদের পরামর্শ কি এই ক্ষেত্রে? অনেক কিছু লিখবেন নাকি একদম কি পয়েন্ট গুলো লিখবেন? রাইট, এই ক্ষেত্রে আমাদের যখন আমরা শুরু করি তখন এক সময় দেখতাম টেন্ডেন্সি ছিল টেক জবের ক্ষেত্রে 3 পেজ 4 পেজ, আমি 5 পেজেরও রেজুমি দেখছি, এরকম ক্যান্ডিডেট আসিল, এখন চেঞ্জ হয়ে গেছে। রাইট নাও হোয়াট ইউ নিড, আপনার রেজুমিটা ব্রিফ বাট ইনফরমেটিভ হওয়া দরকার। সো এই ক্ষেত্রে আপনি কয় পেজ আশা করতেছেন? 1 or 2 পেজ, ম্যাক্স 2 পেজ। আপনি 3 পেজে যাওয়া উচিত না। ইয়েস, আপনার এক্সপিরিয়েন্স থাকতে পারে 10 ইয়ার্স। লেটস সে আমাকে যদি বলেন, আমার যদি পুরো এক্সপিরিয়েন্স আমি একটা রেজুমিতে দেই, আমার এক্সপিরিয়েন্স ইট উইল টেক 3-4 পেজ, রাইট? সো আমি 3-4 পেজের রেজুমি আমার নিজের জন্য আমি তৈরি করব না। হোয়াট আই এম গোনা ডু, আই এম গোনা পুট কি এক্সপিরিয়েন্স যেগুলো আছে আমার, যতগুলো প্রজেক্টে আমি কাজ করছি লাস্ট টপ পজিশন যেগুলো ছিল, রাইট? ওইগুলো আমি রেজুমিতে এনলিস্ট করব, এবং ওইগুলোর যে স্কিল গুলো আমি ডেভেলপ করছি, যে টেকনোলজি আমি ইউজ করছি, ওইগুলো আমি শর্ট লিস্ট করব, বুলেট পয়েন্ট করব, রাইট? তারপরে আমি রেজুমিটা আপলোড করব, এর আগে নয়। আই এম নট গোনা বিল্ড এ 3 পেজ অর 4 পেজ লং রেজুমে ফর মি। তো আমি কিভাবে ক্যান্ডিডেটকে সাজেস্ট করতে পারি যে তোমার সব এক্সপিরিয়েন্স গুলা ওই রেজুমিতে দিয়ে দাও। ওকে, এই ক্ষেত্রে আবার অনেকে একটা বিষয় নিয়ে কনফিউশনে থাকেন, সেটা হলো রেজুমে তিনি একবার আপলোড করেছেন, তিনি হয়তো সোশ্যাল লিঙ্ক গুলোতে করে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি তার অভিজ্ঞতা, তার এক্সপিরিয়েন্স কিংবা চাকরির জব অনেক কিছু হয়তো কিছু জায়গায় চেঞ্জ হয়েছে, তারা কি চেঞ্জ করবেন কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই এক ধরনের কনফিউশনে থাকে যে আমার আগের রেজুমেটাকে আমি আপডেট করব কিনা কিংবা এডিট করব কিনা। রাইট, সো এই ক্ষেত্রে খুবই একটু গুরুত্বপূর্ণ যে আপনি একবার তৈরি করছেন, একবার দিয়ে দিয়েছেন, রাইট? নাও আমি কিভাবে এডিট করব বা এডিট করা উচিত কিনা, রাইট? নাও একটা জিনিস মনে রাখবেন, জীবন কিন্তু গতিশীল, আপনি প্রতিদিন চেঞ্জ হতেছেন, রাইট? লেটস সে এভরি 2 ইয়ার্স আপনি নতুন কোনো পজিশনে জয়েন করতেছেন, নতুন কোনো স্কিল ইনহ্যান্স করতেছেন। টেক জবের ক্ষেত্রে এরকম, লেটস সে আপনার একটা রেজুমিতে আপনি দিয়ে দিয়েছেন গত 5 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছেন, নাও আপনার নতুন কোনো জবের জন্য ট্রাই করতেছেন। এই ক্ষেত্রে ইন কেস আপনি নতুন একটা সার্টিফিকেশন অ্যাটাচ করতে পারেন, আপনি একটা নতুন একটা সার্টিফিকেশন করছেন অথবা নতুন একটা প্রজেক্ট করছেন, ওইটা আপনি রেজুমিতে দিয়ে দিতে পারবেন। মনে রাখবেন, রেজুমি কিন্তু স্ট্যাটিক না, ইট ইজ ডাইনামিক। সো আপনি নতুন কোনো প্রজেক্ট বা সার্টিফিকেশন অ্যাড করলেন আপনার রেজুমিতে, দ্যাট ডাজন্ট আন্ডার এস্টিমেট ইউ। এটার সম্বন্ধে আপনার কোনো ভুল ধারণা রাখবেন না যে আমি রেজুমিতে আর কখনো অ্যাড করতে পারবো না। ইটস নট লাইক দ্যাট। বাট কি কন্টেন্ট অ্যাড করবেন, দিস ইজ টোটালি আপ টু ইউ। আপনি কি প্রজেক্ট করছেন এন্ড আপনি কি সার্টিফিকেশন করছেন, ওইটা ইম্পর্টেন্ট। ওইটা সম্বন্ধে আপনার কতটুকু আইডিয়া আছে, যাতে রেজুমিতে দিয়ে দিলাম আমি ইন্টারভিউ তো সেম জিনিস ফেস করতে হবে, রাইট? সো যাতে ওই সামঞ্জস্যটা যাতে আপনার থাকে, ওইটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের সার্টিফিকেশন কিংবা কোর্স যেগুলো আপনার রেজিউমে কি আপনার প্রোফাইলকে অনেক বেশি এনরিচ করবে, এমন কি আছে? কারেক্ট। For instance, right now Salesforce is very popular. Salesforce সম্বন্ধে যে কোনো সার্টিফিকেশন or AWS সম্বন্ধে যে কোনো সার্টিফিকেশন আপনার রেজুমেতে যদি অ্যাড করেন, এটা একটা ইনহ্যান্স করে আপনার রেজুমের ভারটা একটু বাড়ায়, রাইট? বাংলায় বললে যেটা হয়। তাহলে আপনি লেটস সে Salesforce সার্টিফিকেশন কমপ্লিট করলেন,
ওইটা আপনার রেজুমেতে অ্যাড করতে পারেন, ওইটা আপনার জন্য প্লাস পয়েন্ট। লেটস সে আপনি একজন সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, নাও আপনি একটা স্ক্রাম মাস্টারের কোর্স করলেন, রাইট? সো স্ক্রাম মাস্টারের কোর্স এটা টিপিক্যাল একটা সার্টিফিকেশন, ওইটা আপনার রেজুমেতে অ্যাড করতে পারেন, ওইখানে দোষের কিছু নাই। এখন যখন আপনার ইন্টারভিউয়ার দেখবে, ও এই পার্সনটা not only a software tester, also he has a certification on Scrum Master, we can use him in that sense, right? So ওই ক্ষেত্রে এগুলো আপনাকে অ্যাপ্রিশিয়েট করে, এগুলো আপনার কমপ্লিমেন্ট দেয় আপনার রেজুমেকে। কিন্তু ইম্পর্টেন্ট জায়গাটা হলো নেটওয়ার্কিংটা। আপনি রেজুমে তৈরি করে এই নেটওয়ার্কিংটা আপনি কিভাবে আসলে চাকরি যিনি দেওয়ার জন্য খুঁজছেন, রিক্রুটার, তার চোখে পড়ার জন্য, ভিজিবিলিটি বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি যে আপনার ভিজিবিলিটি বাড়াবেন, এমন কোন টেকনিক কি আছে যেটা দর্শকরা শুনতে চায়, যারা চাকরি চায় অনেক বেশি কল পাবেন, তাদের জন্য কি পরামর্শ? সো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলা, ইভেন জব নেটওয়ার্কিং সাইটগুলা, এগুলো অ্যালগরিদমটা ওইভাবে বিল্ড হয়, আপনার অ্যাক্টিভিটি যত বেশি তত আপনার প্রোফাইলটাকে হাই রাখে। ওকে, সো ফর ইনস্টেন্স লিঙ্কডইন, রাইট? আপনি লিঙ্কডইনে আপনার রেজুমে আপলোড করলেন বা কয়েক জায়গায় অ্যাপ্লাই করলেন, and then you are not posting anything in LinkedIn. আপনি কারো পোস্টে গিয়ে লাইক দিতেছেন না, পোস্ট দিতেছেন না, কমেন্ট করতেছেন না, রাইট? ফলাফলটা কি হলো, আপনার অ্যাক্টিভিটি কমে যাইতেছে লিঙ্কডইনে। সো লিঙ্কডইনের একটা অ্যালগরিদম আছে, ওদের এন্টারপ্রাইজ অ্যালগরিদম, অ্যাক্টিভিটি আপনার যত কম আপনার প্রোফাইলটা তত নিচে দেখাবে। সো হাউ ক্যান ইউ বুঝ দ্যাট? জাস্ট ফর এন ইনস্ট্যান্ট আপনি অন্যান্য পোস্টে গিয়ে কমেন্ট করতে পারেন, পোস্ট শেয়ার করতে পারেন, জাস্ট লাইক ইউর ফেসবুক। ইউজ লিঙ্কডইন এজ লাইক ইউর সোশ্যাল মিডিয়া, রাইট? আপনি কন্টিনিউ কমেন্ট করতে পারেন, পোস্ট করতে পারেন, রিশেয়ার করতে পারেন, রিক্রুটারদের স্পেসিফিকলি রিক্রুটারদের পোস্টে গিয়ে কমেন্ট করতে পারেন, রাইট? এইগুলো আপনার অ্যাক্টিভিটির থ্রেশহোল্ড যেটা আপনার লিঙ্কডইনের বাড়াবে। এটা তো আমি লিঙ্কডইনের জন্য বললাম। নাও ইনডিডের জন্য কি করবেন, রাইট? সো ইনডিডের জন্য যেটা বলি আমরা, বা গ্লাসডোর, আপলোড ইউর রেজুমে এভরি উইক। এটা একটা কমন প্র্যাকটিস, এভরি উইক। সো আপনি সানডে নাইট রেজুমেটা নামায় ফেললেন, ডিলিট দ্য রেজুমে, ওকে, এন্ড দেন রি-আপলোড ইট अगेन। নাও এটা কি হইতেছে? in the back end of this Indeed algorithm, আপনার রেজুমে তোলার সাথে সাথে আপনার ওদের ডাটাবেজে চেঞ্জ হয়ে যেতেছে, this person took out the resume, and then this person again re-upload his resume. That means ওদের কাছে মনে হইতেছে এটা একটা নতুন রেজুমে, and they started to calculate everything. So আপনার কি হইছে, অ্যালগরিদমকে আপনার ফ্রেন্ড বানাতে হবে, it's not your enemy. So you don't change the rule, you play the game, একটা কথা আছে, রাইট? সো আপনি রেজুমেটা ডিলিট করলেন, আবার সানডে নাইট আবার আপলোড করলেন, ফলাফল কি হলো, আপনার ইন্ডিডের অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিটা বেড়ে গেল। এটা খুব ভালো একটা কৌশল হতে পারে, রাইট? দিস আর নিটি-গ্রিটি থিং, রাইট? এইগুলা খুব একটা ওপেনলি আপনি পাবেন না কোনো জায়গায়। আমি যেহেতু আপনি কোয়েশ্চন করছেন, ঠিক জায়গা মতো, দর্শকদের অনেকেরই আগ্রহ আছে যে কিভাবে এই রেজুমেটাকে ভিজিবল করা যায়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কারেক্ট। আরেকটা জিনিস করতে পারেন, লেটস অনেক গত অনুষ্ঠানে বলছিলাম কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট লুকিং ফর এ জব, লেটস ইন্টার্নশিপ, রাইট? সো এদের জন্য কিছু সাইট আছে, জাস্ট ওরা ভেঞ্চার ক্যাপিটাল সাইট, যেখানে নতুন যারা এনলিস্ট হয় স্টার্ট আপ কোম্পানিগুলো, ওইখানে লিস্ট করা থাকে। সো ওই স্টার্ট আপ লিস্টে একটা কোম্পানি wellfound.com, ওকে, wellfound.com, ওইখানে যদি আপনি যান, দেখবেন সব স্টার্ট আপ কোম্পানি রিসেন্টলি যারা মার্কেটে আসছে তাদের সাইটগুলো, তাদের কোম্পানির সাইজ, তাদের কোম্পানির কন্ট্যাক্ট সবগুলো দিয়ে দিতেছে, রাইট? আপনি ওইখানে যান, ওইখানে গিয়ে খুঁজে বার করেন ওদের রিক্রুটমেন্ট হেডকে, ওদের সিইও-কে। স্টার্ট আপ কোম্পানি কিন্তু খুব ছোট হয়, খুব একটা বড় হয় না, 5-10 জন থেকে শুরু করে 100 জন বা 150 জন, রাইট? It's not very hard to find their CEO. Write down a nice email to that CEO, okay? Then, hey, I'm really interested to have an intern position in your company. Can you help me? Now, দেখা যাবে একটা ইমেলে কিছু হলো না। Don't make your ego big. Keep continue. Do every day. Perseverance. যেটা আপনি প্রতিদিন দেন, কাউকে না কাউকে ইমেল দেন, cold emails. We call it cold email, right? Keep continue doing that. 1 সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 3 সপ্তাহের দিকে আপনার রেসপন্স পাবেন, right? And you might end up on an internship position. Who knows, right? So sky is the limit. So আপনাকে perseverance যেটা আপনার এভরিডে যেটা করতে হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ইমেল করতে হবে, রিক্রুটারদেরকে রিচ আউট করতে হবে, তাদেরকে ট্যাক্স দিতে হবে। সো এখন আর আগের মতো বসে থাকলে হয় না, রাইট? একটা সময় ছিল যখন টেক জব ভালো ক্যান্ডিডেট পাওয়া খুবই মুশকিল ছিল কোম্পানিদের জন্য, ইকোনমি ভালো ছিল, দেন টেক ট্যালেন্ট কম ছিল। আমি দেখছি আমার ক্যান্ডিডেটদের, ওদের ফোন রিং স্টপ হইতো না, রিক্রুটার ইজ টু কল দেম। নাও এখন কি হয়েছে, সুইচ গেম, নাও আপনি কল দিতে হবে রিক্রুটারকে,
If you're sitting at your home in your couch and relaxing with a resume in your hand, they're not going to help you out. আপনাকে রিক্রুটারদের কোল্ড ইমেল দিতে হবে, টেক্সট করতে হবে, আপনাকে রিক্রুটারদের লিঙ্কডইনে গিয়ে পিং করতে হবে, দেন ইউ ক্যান গেট সাম গুড রেসপন্সেস। নাও এইখানে নেটওয়ার্কিংটা অনেক বড় একটা পজিশন কন্ট্রিবিউট করে। নেটওয়ার্কিংটা আপনি যেগুলো বলছিলেন, নেটওয়ার্কিং অলমোস্ট সবাই করে, কিন্তু টেকনিক্যালি করা, স্কিল গুলোকে কোন টেকনিক আপনি করবেন এমন কিছু টিপস হয়তো আপনি দিচ্ছিলেন। কিন্তু আমার কাছে একটা বিষয় খুব ইন্টারেস্টিং, সেটা হলো আপনি বলছিলেন যে আপনি যখন আইটি সেক্টরে আছেন, আপনি আইটি সেক্টরের জন্য রেজিউমে বিল্ড করলেন, আপনি কল পাবেন, আপনার রেজিউমে হয়তো 3-4 পৃষ্ঠা আপনি আপনার এক্সপিরিয়েন্স এই সেক্টরে লিখতে পারবেন। আপনি স্বাগত চৌধুরী 3-4 পৃষ্ঠা লিখলেন আইটির উপরে আপনার রেজিউমে। আমি এহসান জুয়েল, আমি হয়তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, আমি 3-4 পৃষ্ঠা আমার এক্সপিরিয়েন্স লিখতে পারলাম সাংবাদিকতার উপর। বাট আমি এখন স্বাগত চৌধুরী হতে চাই, আমি এহসান জুয়েল, আমি চাই আমি আইটিতে জব পাবো। আমার তো রিজিউমে যেটা আমি লিখবো সেখানে তো আইটি স্কিলের তেমন কিছু নেই, হয়তো কোনো একটা কোর্স, কোন একটা কম্পিউটার সায়েন্সে অনার্স করা, মাস্টার্স করা, এই ধরনের বিষয়গুলো থাকবে। তখন তারা আমাকে কেন ডাকবে? সো এই ক্ষেত্রে কি হয়, যাদের এক্সপিরিয়েন্স নাই তারা কি করবে, রাইট? সো লেটস সে আমার একটা স্টুডেন্টের কথা বলি, not student, not necessarily he is a student of mine. কি হয়, উনি আমার একটা মেন্টিস বলতে পারেন, আমার কাজিনের ফ্রেন্ড। সো দিস গাই নতুন রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছে কিউনি থেকে, নাও লুকিং ফর এ জব। নাও দিস পারসন হ্যাজ এ রিয়েলি গুড মোটিভেশন বিল্ডিং গেমিং সফটওয়্যার। ও গেম খেলতে ভালোবাসে, আবার গেমিং সফটওয়্যার তৈরি করে, রাইট? সো কয়েকটা গেমের প্রজেক্ট আছে, এটা আমি জানতাম, কিন্তু তার রেজুমিতে কি প্রজেক্ট দিবে ও, রাইট? সো আমার কাছে চলে আসলো একদিন, ভাই আপনি তো অনেক স্টুডেন্টকে হেল্প করেন, আমাকে একটু টিপস দেন। আমি বললাম কি করো তুমি? বললো ভাই সময় পাইলে, যদিও আমার গ্রাজুয়েশন আছে, সময় পাইলে আমি গেম বিল্ড করি। ওকে, গিভ মি ফিউ গেম, তোমার গেমের লিস্ট গুলা দাও, কি কি গেম বিল্ড করছো? প্রায় 12টার মতো গেম দিল, ভালো ভালো গেম, রাইট? নাও আমি কি করলাম, ওর গেমের প্রজেক্ট গুলা আমি ওর রেজুমিতে দিয়ে দিলাম। ওকে, নাও দিস আর ভেরি গুড গেম, ভেরি ইনটুইটিভ, আপনি যদি নিজেও খেলেন ইউ ক্যান লাভ ইট। না ওই অ্যাটলিস্ট 3টা প্রজেক্ট আমি দিয়ে দিলাম ওর রেজুমেতে, ওইগুলাই তার প্রজেক্ট, দিস আর হিজ প্রজেক্ট, রাইট? নাও অলসো হি হ্যাজ এ গ্রাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স, হি ইজ লুকিং ফর এ জব এন্ড গড উইলিং ভালো রেসপন্স পাইতেছে মার্কেট থেকে। হ্যাঁ, কারণ আমরা যেখানে আলোচনায় 1-2 প্রজেক্টের কথা বলি, সে 12টা প্রজেক্ট তৈরি করছে, 3টা তার রেজুমেতে অ্যাটলিস্ট বেস্ট 3টা যদি দিয়ে দেওয়া হয়, নিঃসন্দেহে অন্য একজন গ্রাজুয়েট আছে তাকেই বেশি কল করবে। অ্যাবসলিউটলি। সো ওই প্রজেক্টগুলো আপনি এনহ্যান্স করতে পারেন। নাও অনেক আছে সফটওয়্যার টেস্টিং এ, রাইট? তাদের জন্য কি, ওরা তো সফটওয়্যার বিল্ড করে না, ওরা সফটওয়্যার টেস্ট করে। তাদের জন্য কি অসংখ্য ওপেন সোর্স সফটওয়্যার ফ্রেমওয়ার্ক আছে রাইট নাও, আপনি ভেরি ইজিলি বিল্ড করতে পারেন। সিলেনিয়াম ওয়েব ড্রাইভারের ফ্রেমওয়ার্ক গুলো বলেন, অথবা প্লেয়ারাইটের ফ্রেমওয়ার্ক গুলো বলেন, অথবা সাইপ্রাসের, আপনি বিল্ড করেন, ওইগুলা বিল্ড করে যে কোনো একটা সাইটের এগেনস্টে আপনি ওইগুলা কোডগুলো আপনার রান করেন, দেন আপনার গিটে রেখে দেন, এন্ড দেন ওই প্রজেক্টগুলো আপনি রেজুমিতে বলতে পারবেন, হেই আই বিল্ড সফটওয়্যার ফ্রেমওয়ার্ক ফ্রম স্ক্র্যাচ। আপনি ওইগুলো আপনার রেজুমিতে অ্যানালাইজ করেন, দেখবেন আপনি খুবই ভালো রেসপন্স পাইতেছেন। অনেক ধন্যবাদ সাগর চৌধুরী। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।